আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ফাহাদ বলছি। গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এই দুইটা পরীক্ষা বাকি আছে। তো আজকে আমরা জিওলজি 11 অর্থাৎ জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারের 10টা প্রশ্ন বলবো। অ্যাকচুয়ালি সাজেশন দিব, পড়বা তোমরা নিজেই। আমি একটু সাজিয়ে গুছিয়ে হেল্প করার ট্রাই করব, বাট মূলত এটা সাজেশনমূলক ক্লাস। এবং আমার বিশ্বাস যদি এই 10টা টপিক বা এই 10টা প্রশ্ন তোমরা পড়তে পারো তাহলে ইনশাল্লাহ গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এখান থেকেই কমন আসবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম যেটা, যদি কপাল ভালো থাকে, এই জিনতত্ত্বের জনক মেন্ডেল, এনার দুইটা সূত্র আছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এবং এই দুইটা সূত্রের আবার ব্যতিক্রম আছে। তো এই সূত্রগুলো এবং ব্যতিক্রমগুলোর অনুপাত কত, এটা যে এতবার এসেছে এই গুচ্ছ কৃষি গুচ্ছে, তো এই কারণে তোমরা একসাথে অনুপাতগুলো মুখস্থ করে ফেলবে, পাশাপাশি এদের এক্সাম্পলগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো যেমন এখানে আছে প্রথম সূত্র, এর অনেকগুলো নাম আছে। তো প্রথম সূত্রের নামগুলো যদি ভালো করে পড়ো তাহলে বাকিটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। সো প্রথম থেকে পৃথকীকরণ, নামের সাথে মিল আছে না, প্রথম পৃথকীকরণ, তাহলে প্রথম সূত্রের অপর নাম পৃথকীকরণ, আর এরই ইংলিশটা হচ্ছে সিগ্রেগেশন, মানে সেপারেট করা। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে যে ল অফ সিগ্রেগেশন কে দিয়েছেন, তাহলে উত্তর হচ্ছে মেন্ডেল। তো এই প্রথম সূত্রের অনুপাত বলতে এখানে মূলত ফিনোটাইপিক অনুপাত বোঝানো হচ্ছে, কারণ ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে পার্থক্য জানো, যেটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য সেটাই ফিনোটাইপ। যেমন লম্বা খাটো, এটা ফিনোটাইপ। আর লম্বা খাটোর জন্য যে এক জোড়া করে জিন আছে, এই জিন জোড়াকে বলা হয় জিনোটাইপ। তো মূলত পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাতগুলোই আসে। তো মেন্ডেলের প্রথম সূত্রের আরো নাম আছে জননকোষ বিশুদ্ধতা সূত্র, এবং প্রথম থেকে এটার নাম এক সংকর, এক মানে কি মনো, তাহলে দ্বিতীয় সূত্রটা হবে দ্বিসংকর বা ডাইহাইব্রিড প্রসেস সূত্র। তো প্রথম সূত্র জানলে বাকিগুলি হচ্ছে দ্বিতীয় সূত্রের অপর নাম। এবার আসো, প্রথম সূত্র অনুযায়ী যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ক্রস করানো হয় তাহলে দ্বিতীয় বংশধরে 4টা জীব তৈরি হবে। এই 4টা জীবের মধ্যে 3টা হবে লম্বা, একটা হবে খাটো। সো লম্বা খাটো কেন বললাম, আসলে লম্বা খাটোই হবে তা না, 3টা হবে প্রকট আর একটা হবে প্রচ্ছন্ন। প্রকট হচ্ছে সেটাই যেটা প্রকাশ পায় প্রথম বংশধরে, আর প্রচ্ছন্ন হচ্ছে যেটা প্রকাশ পায় না। যেমন লম্বা খাটোর বিয়ে হলে প্রথম বংশধরে যদি সবাই লম্বা হয় তাহলে এটা প্রকট, আর খাটোটা প্রকাশ পায়নি, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এগুলো তোমরা জানো। ওকে, তো প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। এখন ব্যতিক্রম মানে হচ্ছে অনুপাতের যোগফল 4 হবে, কিন্তু সেটা 3:1 হবে না। এবং মেন্ডেলের প্রথম সূত্রের যতগুলো ব্যতিক্রম আছে প্রত্যেকটারই অনুপাত হচ্ছে আসলে, আমি যদি একটু বলি, প্রত্যেকটারই অনুপাত আসলে 1:1। প্রত্যেকটার অনুপাত আসলে 1:1। কিন্তু লিথাল জিন বা মারণ জিন, অর্থাৎ এর নামই হচ্ছে লিথাল জিন, এই জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে। হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটে। তো এই কারণে একটা যেহেতু মরে গেছে, সে যেহেতু আর নাই দুনিয়ায়, এর এই যে প্রথমটা মানে 25% থাকবে না, এর বেলায় অনুপাতটা হয়ে যাবে 2:1। তাহলে খুবই খুবই সহজ ব্যাপার, যে প্রথম সূত্রের যেহেতু ফিনোটাইপিক অনুপাত দ্বিতীয় বংশধরে, এটা কিন্তু দ্বিতীয় বংশধরে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। তো দ্বিতীয় বংশধরে ব্যতিক্রমের সব অনুপাতের যোগফল হবে 4। এই যে 1, 2, 1 যোগফল কিন্তু 4। লিথাল জিনে যেহেতু একটা মরে যায় তাই একটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এবং দেখো এর ব্যতিক্রমগুলো মনে রাখাও ইজি, এখানে প্রকটতা শব্দটা আছে। কি আছে? প্রকটতা শব্দটা আছে, সাথে লিথাল জিন আছে। ওকে, এখন এক্সাম্পলের কথা যদি বলি, লিথাল জিন হলুদ ইঁদুরের বেলায় দেখা যায়। হলুদ ইঁদুর, এটা একটু মাথায় রাখতে হবে। আর সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি, ওই যে আন্দালুসিয়ান মোরগ মুরগির বেলায়। আর অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে সন্ধ্যা মালতীতে দেখা যায়। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে প্রথম সূত্র। এবার যদি আমরা একটু দ্বিতীয় সূত্রে চলে যাই, দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হবে দ্বিতীয় বংশধরে 9, 3, 3, 1, অর্থাৎ যোগফল কিন্তু হচ্ছে 16। তো এই তিনটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখানে একটা জিনিসে তোমার ঝামেলা হবে, এখানেও প্রকটতা আছে, বাট তার সামনে যেহেতু আছে, হটা কিন্তু 2 এর মতো, তাহলে এটা দ্বিতীয় সূত্রে, ঠিক আছে। যদি অন্য একটা বইয়ে সমপ্রকটতা আর সহপ্রকটতাকে এক ধরেছে, তোমরা আজমল স্যারের বইটাই ফলো করবা। তার মানে এই তিনটার এখানে দুইটা জিনিস আছে, পরিপূরক আর এপিস্টাসিস। তাহলে এপিস্টাসিস পরিপূরক থাকলে আমরা বুঝবো দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম। এবং এদের যে অনুপাত, এদের অনুপাতের যোগফল হবে 16। 9, 7, 9, 7, 13:3। দেখো এই যোগফলগুলো কিন্তু 16।
বাট সেটা কিন্তু 9-3-3-1 হয় নাই। যেহেতু 9-3-3-1 হয় নাই, তাই এটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। তাহলে মনে রাখো, এদের মধ্যে যার নামে হচ্ছে প্রকট, যার নামে কি আছে প্রকট, প্রকট মানে একটু বেশি বেশি, সেখানে এই যে প্রকট বৈশিষ্ট্যটা একটু বেশি থাকবে, 13 থাকবে, 13-3, আর বাকি সব 9-7। কখনো যদি পরীক্ষা আসে এপিস্টাসিসের অনুপাত কত, এবং সেখানে যদি 13-3 না থাকে, 9-7ও না থাকে, তাহলে আনসার দিবা 12-3-1। তাহলে আনসার দিবা 12-3-1। ঠিক আছে? তাহলে আমি কি বলছি, যদি কোনো কারণে এপিস্টাসিসের অনুপাত চায়, এই দুইটা না থাকে, তাহলে আনসার দিবা 12-3-1। এবার যদি আমি এক্সাম্পলের কথা বলি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এটা খুব আসে, মুখ বধিরতা, এবং আরেকটা হচ্ছে প্রকট এপিস্টাসিস, এটা হচ্ছে সাদা লেগহর্ন ও ওয়াইন ডট। সো সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগিতে এটা বেশি দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, পরিপূরক জিন হচ্ছে মিষ্টি মটরশুঁটি, মিষ্টি মটরে এটা দেখা যায়। সো এই যে দুইটা স্লাইড দেখালাম, আমার বিশ্বাস কপাল ভালো থাকলে কৃষি গুচ্ছে এই দুইটা স্লাইড থেকে কমন পড়ে যেতে পারে। আচ্ছা, এবার আসি আমরা যদি পরের প্রশ্নে যাই, এইটা একদম মুখস্থ করে ফেলবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কিছু এক্সাম্পল আছে, যেমন বর্ণান্ধতা, হিমোফিলিয়া, রাতকানা। সো এটা মনে রাখার টেকনিক আছে। সো তোমরা যেহেতু অনেকদিন যাবত পড়েছো, যার কাছে পড়েছো তার কাছে যে টেকনিকটা শিখেছো, সেটা দিয়েই তোমরা এই দুইটার এক্সাম্পল মনে রাখবা। আমাদেরও একটা আছে, বাট সেটা আমি আর দিলাম না। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের এক্সাম্পল গুলো, লিথাল জিনের যে উদাহরণগুলো আছে, মাস্ট মানে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়ে ফেলবা। 3 নম্বর আসো, কিছু সংজ্ঞা। অনেকগুলো সংজ্ঞা তোমাদের বইয়ের শুরুতে আছে, তোমরা জানো। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে, বিশেষ করে এপিস্ট্যাটিক জিন। এপি মানেই হচ্ছে উপরে। ঠিক আছে? এপিস্টাসিস মানে যদি একটা জিন তার নন অ্যালিলিক কোনো জিনকে বাধা দেয়, বাধা দেওয়ার প্রক্রিয়ার নাম এপিস্টাসিস। যে বাধা দেয় সে পাওয়ারফুল, সে উপরে থাকে, সে এপিস্ট্যাটিক জিন। যে বাধা পায় সে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে এই তিনটা হয়ে গেল। লোকাস মানে লোকেশন, যখনই দেখবা অবস্থান বলছে লোকাস। হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন। এই যে দুটাই একই, এরা হচ্ছে হোমোজাইগাস। জাইগাস মানে জোড়া, বাট এই যে বড় ছোট, এটা হচ্ছে হেটারোজাইগাস। অ্যালিল মানে সাথী, এই যে এদেরকে পরস্পরের অ্যালিল বলে। এটার অ্যালিল এটা, এটার অ্যালিল এটা। ঠিক আছে? একটা বৈশিষ্ট্যের জন্য যে একজোড়া জিন, এই একজোড়া জিনকে পরস্পরের অ্যালিল বলে। ফিনোটাইপ মানে বাহ্যিক লক্ষণ, আর জিনোটাইপ মানে এই দুইটাকে একসাথে বলবো জিনোটাইপ। ব্যাক মানে পেছনে, তাহলে F1 এর কোনো জীবের সাথে যদি তার প্যারেন্টের ক্রস হয়, সেটাই হলো ব্যাক ক্রস। এই প্যারেন্টটা প্রকট হোক আর প্রচ্ছন্ন হোক, ডাজন্ট ম্যাটার, প্রকট প্রচ্ছন্ন যাই হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু টেস্ট ক্রস মানে F1 এর সাথে প্যারেন্টের ক্রস, শুধু প্রচ্ছন্নের ক্রস। এবং এই টেস্ট ক্রসে কিন্তু ফিনোটাইপ জিনোটাইপ যাই বলো, দুটারই অনুপাত হয় 1:1। তো এই ডেফিনেশন গুলো একটু দেখে ফেলবা। চলে আসি নাম্বার 4, ব্লাড গ্রুপ। সো ব্লাড গ্রুপ নিয়ে আমি আমার জীবনের প্রথম যে ভিডিও ইউটিউব চ্যানেলে ব্লাড গ্রুপ নিয়েই বানিয়েছি, অত্যন্ত সহজভাবে। এটা যদি আর্টস কমার্সের স্টুডেন্টরাও দেখে যে কে কাকে ব্লাড দিতে পারবে, কে কার কাছ থেকে নিতে পারবে। তোমরা যদি না বোঝো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও। আর যারা বোঝো তাদের তো আর প্যারা নাই। তো ব্লাড গ্রুপ থেকে অনেক প্রশ্নই আসছে, 4 ধরনের ব্লাড গ্রুপ, কার অ্যান্টিজেন কি, কার অ্যান্টিবডি কি। হ্যাঁ, সাথে সর্বজনীন দাতা হচ্ছে ও, সর্বজনীন গ্রহিতা হচ্ছে AB। যদি প্লাস মাইনাস দিয়ে আসে, সর্বজনীন দাতা ও নেগেটিভ, সর্বজনীন গ্রহিতা হচ্ছে AB পজিটিভ। এছাড়াও বাদ বাকি যদি তোমার যে কোনো প্রবলেম, আমি ডেসক্রিপশন থেকে তোমার ভিডিওটা দেখে নিও। তবে ব্লাড গ্রুপ একটা গুরুত্বপূর্ণ টপিক, অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। বেশি বেশি এই দুইটা কিন্তু এসেছিল। আচ্ছা, চলে আসি পরের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণ নীতি। ওকে, তো লিঙ্গ নির্ধারণ নীতি আজমল স্যারের বই অনুযায়ী আছে 2 প্রকার, XXXY, XXXO। তো সেক্ষেত্রে একটা জিনিস পড়লেই হয় যে ঘাস ফড়িং আর পোকা, সেটা গান্ধী পোকা হোক আর তেলা পোকা হোক, ঘাস ফড়িং আর পোকা, এগুলো হচ্ছে XXXO, বাকিগুলো হচ্ছে XXXY, বাকিগুলো হচ্ছে XXXY। সাথে আরেকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম আছে ডায়োস্কোরিয়া। সো এর নামেও যেহেতু আর আছে, তাহলে ঘাস ফড়িং এর র আছে, তাহলে র পোকা, এখানে র আছে। এই র পোকা বাদে বাকি সব হচ্ছে XXXY। এখন আলিম স্যারের বইয়ে যেহেতু আরো দুইটা আছে, তো সেই দুইটার এক্সাম্পল আমি তোমাদেরকে একটু লিখে দিই। সেটা হচ্ছে, এটার এক্সাম্পল আছে পাখি, প্রজাপতি ও কিছু মাছ।
তাহলে পাখি, প্রজাপতি ও কিছু মাছ। আর দাঁড়াও, ওকে, কিছু মথ ও প্রজাপতি। তাহলে এখানে আছে মথ ও প্রজাপতি। তাহলে দেখো প্রজাপতি যেহেতু দুই জায়গায় কমন, তাহলে মথ থাকলে জেডো, এটা অন্তত মনে রাখো। আর মাছ পাখি, পাখি মাছ খায়, এই মাছ পাখি থাকলে জেড ডাব্লিউ। তো পরীক্ষায় এই দুইটাই বেশি আসছিল, যেহেতু আজমত স্যারের বইয়ে এই দুইটা আছে। তো এই এক্সাম্পল গুলো দেখো। সো মানুষ, মানুষ তো অবশ্যই এটা। তাহলে ফড়িং বা ফড়িং এর র আছে, এটাতেও র আছে। তাহলে র আর পোকা হচ্ছে এক্স এক্স এক্সও, বাকি সব এক্স 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 ওয়াই। আর এই দুইটা আলাদা করে মথে ও জো মথ, আর পাখি মাছ খায়, এটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, চলে আসি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তো উদ্ভিদের বেলায় জীবন্ত জীবাশ্ম দুইটা, সাইকাস আর গিঙ্গো বাইলোবা, মেবি তোমরা জেনেছো। তো দুইটা বলা ভুল হবে। সাইকাস সহ সাইকাডেলস বর্গের যে যারা এখনো বেঁচে আছে প্রায় 100টা প্রজাতির মতো, সবাই জীবন্ত জীবাশ্ম। বাট পরীক্ষায় এক্সাম্পলে আসলে সাইকাস এবং গিঙ্গো। প্রাণীর বেলায় জীবন্ত জীবাশ্ম আমার নাম দিয়ে মনে রাখতে পারো, লিমু প্লাটিপাসকে লাথি মেরে স্পেন পালালো বা স্পেনে গেল। তো এগুলো হচ্ছে প্রাণী বিজ্ঞানের এই চ্যাপ্টারের মধ্যে জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, এবার চলে আসি মতবাদ। ভেরি 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 ইম্পর্টেন্ট এই গুচ্ছ, কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য। মতবাদগুলো কোন মতবাদ কে দিয়েছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদ দিয়েছে ল্যামার্ক। এবং এই ল্যামার্কের বইয়ের নামটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ফিলোসফিক জুওলজি। ফিলোসফিক জুওলজি, 1809 সালে, জেনে রাখা ভালো। আর প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছে ডারউইন, এটাকে ডারউইনিজম বলে। এটা হচ্ছে 50 বছর পর, 1859। এবং ডারউইনের বইয়ের নামটা তো জানো, অন দ্য অরিজিন অফ বা অরিজিন অফ স্পেসিস। আমি শুধু অরিজিন কথাটা লিখি, এনার বইয়ের নামে অরিজিন আছে। অরিজিনের সালটাও যদি বলে কত, 59। আচ্ছা, নিও ডারউইনিজমের অপর নাম হলো আধুনিক সংশ্লেষ মতবাদ। জার্ম প্লাজম মতবাদ কে দিয়েছে? জ আছে, বিজ্ঞানীটার নামও জ আছে, ভাইজম্যান জ আছে। পরিব্যক্তি মতবাদ দিয়েছে ভ্রিস, খুবই ইম্পর্টেন্ট। আর পুনরাবৃত্তি মতবাদ, যার অপর নাম বায়োজেনিক ল, এটা দিয়েছে আর্নেস্ট হেকেল। তাহলে এই যে কোন মতবাদ কে দিয়েছে ভাইয়া, অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি 8 নাম্বার, সরীসৃপ, আর্কিওপটেরিক্স এবং পাখি। তো আর্কিওপটেরিক্স এটাকে বলা হয় সংযোগকারী জীবাশ্ম, সংযোগকারী জীবাশ্ম, কারণ সে সরীসৃপ এবং পাখিকে সংযোগ করছে। অর্থাৎ আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপেরও কিছু বৈশিষ্ট্য আছে, পাখিরও কিছু বৈশিষ্ট্য আছে। আমরা সবাই জানি সরীসৃপের পরেরটাই হচ্ছে পাখি। পাখি কিন্তু সরীসৃপের চেয়ে উন্নত। তো যেহেতু সরীসৃপের পরের স্টেজটা হচ্ছে আর্কিওপটেরিক্স, তারপরে পাখি, তাহলে এই জন্য পাখিকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ। মানে সরীসৃপের মধ্যে যে সবচেয়ে উন্নত সেটাই আসলে পাখি। তাহলে এটা ইম্পর্টেন্ট, পাখি হচ্ছে মহিমান্বিত, মহিমান্বিত সরীসৃপ। এটাকে ইংলিশে বলে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, গ্লোরিফাইড রেপটাইলস। এটা বলেছেন বিজ্ঞানী হাক্সলে, বিজ্ঞানী হাক্সলে। এছাড়া তোমরা অবশ্যই কি করবা, এই আর্কিওপটেরিক্সের সরীসৃপ এবং পাখির কি কি বৈশিষ্ট্য আছে সেটা একবার পড়বা। বিশেষ করে যে কোনো এক সাইড পড়লেই হবে। তবে সরীসৃপের মতো এর 20টি কশেরুকা আছে মেরুদণ্ডে, এটা মনে রাখতে হবে। 20টি কশেরুকা আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো সমসংস্থ সমবৃত্তি অঙ্গ। সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে এদের গঠন এক, গঠন এক কিন্তু কাজ আলাদা। তো গঠন এবং উৎপত্তি এই দুইটা হচ্ছে এক, গঠন উৎপত্তি এক, কাজ আলাদা। আর সমবৃত্তীয় মানে কাজ এক। তাহলে মনে রাখবা, সমবৃত্তীয় মানে কাজ এক, অর্থাৎ বৃত্তের কাজ এক কিন্তু গঠন উৎপত্তি আলাদা, গঠন উৎপত্তি আলাদা। যেমন যেমন দেখো, আমি যদি বলি পাখির ডানা আর প্রজাপতির ডানা, আমি যদি বলি পাখির ডানা আর ও প্রজাপতির ডানা, তাহলে দেখো এই দুই ডানার কাজ কি? তুমি আগে কাজ দেখবে, এই দুই ডানার কাজ কি? উড়া। তাহলে এই দুইটার যেহেতু কাজ সেম, তার মানে এরা সমবৃত্তীয় অঙ্গ। গঠনের দিকে চিন্তা করারই দরকার নেই। আমি যদি বলি মানুষের সামনের, মানুষের অগ্রপদ, এই দুইটা তো আমাদের অগ্রপদ, সাথে পাখির ডানা, তাহলে পাখির ডানা উড়ে, আমার এটা দিয়ে কি আমি উড়ি? যেহেতু কাজ সেম না, তাহলে এই দুইটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। সো সহজ আছে। সর্বশেষ 10 নাম্বার, নিষ্ক্রিয় বা লুপ্ত প্রায় অঙ্গ প্রায় 100টির মতো আছে।
এই 61টি নিষ্ক্রিয় অঙ্গ এক্সাম্পল আছে আজমল স্যারের বইয়ে। আজমল স্যারের বইয়ের বাইরে আলিম স্যারের কিছু এক্সট্রা আছে, সেটা আমি লিখে দিই। যে পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থির কথাটা পড়বা, সাথে উদরের খণ্ডকীয় পেশি। আজমল স্যারের বইয়ে যে এক্সাম্পল কয়েকটা আছে সেটা দেখে নিবা। সাথে আলিম স্যারে আমি একটু দেখি আরো কিছু আছে কিনা। পিনিয়াল গ্রন্থি, সাথে থাইমাস, এগুলো আজমল স্যারে নাই। টনসিল, টনসিল, এছাড়া দাঁতের বেলায় সুচালো কর্তন দাঁতের কথা বলেছে আলিম স্যার, মানে আমি আলিম স্যারের টুকু একটু অ্যাড করে দিচ্ছি, সুচালো কর্তন দাঁত। সাথে কানের পেশি, কককিক্স, দেহের লোম, এগুলো ওখানেও আছে। চোখের তৃতীয় পল্লব যেটা নিকটেটিং পর্দা, তো নিকটেটিং পর্দা আছে, সেটাকে চোখের তৃতীয় পল্লব বলে, ওভাবে লেখা নাই, চোখের তৃতীয় পল্লব। তাহলে এই নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। এছাড়া পুরুষের স্তন, পুরুষের স্তন, এগুলো হচ্ছে আলিম স্যারের এক্সট্রা ইনফরমেশন। তো আমি আশা রাখি যে তোমরা, আরেকটা বিশাল শেষের দিকে একটা বড় ছক আছে, গুচ্ছ, কৃষি গুচ্ছ পরীক্ষা আমি দেখিনি ওই ছক থেকে কখনো প্রশ্ন এসেছে। যদি তোমরা এইটার পাশাপাশি কেউ লাস্ট কিছু দেখে যেতে চাও, তাহলে যে শেষের যে ছকটা, সেই ছকটাও মনে রাখার অনেক কৌশল আমাদের চ্যানেল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমার বিশ্বাস এইটুকু পড়া যদি তুমি গুছিয়ে রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।